হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আরজিএম প্রিপারেশন ইউটিউব চ্যানেল। আজকে থেকে অর্থাৎ 1 অক্টোবর থেকে আমাদের আজকে ক্লাস শুরু হচ্ছে। তোমাদের মধ্যে থেকে যারা পিএসসির পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, সেটা ক্লার্কশিপ হতে পারে, সেটা ডব্লিউবিসিএস হতে পারে। তোমাদের মধ্যে থেকে যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্রিপারেশন নিচ্ছ, সেটা ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল হতে পারে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই এক্সাম হতে পারে বা আবগারি এক্সাম হতে পারে। তোমাদের মধ্যে থেকে যারা আরআরবি এনটিপিসির পরীক্ষা দিচ্ছ প্রত্যেকে বা প্রিপারেশন নিচ্ছ, প্রত্যেকে কিন্তু আমাদের চ্যানেলে স্বাগত। কারণ আমাদের এই যে রাত্রি 9টা থেকে প্রত্যেক দিনের যে ক্লাসটা তোমরা দেখবে, সেই ক্লাসটা কিন্তু আমাদের জেনারেল অ্যাওয়ারনেস বলো, জেনারেল নলেজ বলো বা জেনারেল স্টাডিজ বলো, যে কোনো নামে তোমরা ডাকো না কেন, আমাদের এই ক্লাসের মূল বিশেষত্ব হচ্ছে আমাদের কন্টেন্ট ওয়াইজ ক্লাস হবে। টপিক ওয়াইজ কিছু বিস্তারিত আমরা ডিটেলসে আলোচনা করব, তারপর সেগুলো থেকে আমরা কিন্তু কোয়েশ্চেন আনসার আলোচনা করব। যেমন এই যে আজকে যে ক্লাসটা তোমরা দেখতে পাচ্ছ, ভারতের সংবিধান থেকে বা ইন্ডিয়ান পলিটি থেকে প্রথম ক্লাস। এখানে বাছাই করা কিছু কি পয়েন্টস আমরা রেখেছি এবং তারপর তার ভিত্তি করেই এখানে প্রশ্নোত্তর রেখেছি, যেগুলো আমরা আলোচনা করব আজকের ক্লাসের মধ্যেই। ঠিক আছে, তো দেরি না করে শুরু করছি। যারা যারা একেবারে নতুন রয়েছে এবং ক্লাসগুলো রেগুলার টাইম টু টাইম করবে, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে ক্লাস শুরু হওয়ার আধা ঘন্টা আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো শুরু করছি আজকের ক্লাস। জেনারেল স্টাডিজ, সাবজেক্ট ইন্ডিয়ান পলিটি, ভারতের সংবিধানের প্রথম অংশ। দেখি কি রয়েছে। কি পয়েন্টসগুলো রেখেছে এখানে, বেশি কিন্তু বলা হয়নি, জাস্ট যেগুলো কি পয়েন্টস এবং যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো বলা হয়েছে। যেখান থেকে প্রশ্ন আসে সেগুলোকে আমরা একটা একটা করে রেখেছি। ভারতের সংবিধান হলো ভারতের সর্বোচ্চ আইন। যে কোনো দেশের সংবিধানে সেই দেশের সর্বোচ্চ আইন হয়ে থাকে। এটি 26 নভেম্বর 1949-এ ভারতের গণপরিষদ দ্বারা গৃহীত হয়েছিল এবং 26 জানুয়ারি 1950-এ কার্যকর হয়েছিল। এই দুটো শব্দের মধ্যে অনেক সময় কোয়েশ্চেনে গণ্ডগোল হয়, এই কার্যকর হওয়া আর গৃহীত হওয়া। গৃহীত হওয়া মানে হচ্ছে তোমরা দেখবে যে প্রিয়াম্বেলটা যেটা রয়েছে, প্রস্তাবনা যেটা রয়েছে, যেগুলো সরকারি বিভিন্ন বইগুলোতে থাকে, সরকারি স্কুলের বইগুলোতে, যেখানে কিন্তু এই তারিখটা রয়েছে 26 নভেম্বর 1949 সালে গৃহীত হলো, সংবিধানটা অ্যাকসেপ্ট হলো, গৃহীত হলো। এবং সংবিধানটা কার্যকর করা হচ্ছে কবে থেকে? 26 জানুয়ারি 1950, যেটাকে সংবিধান দিবসও বলা হয়, যেটাকে গণতন্ত্র দিবসও বলা হয়, যেটাকে প্রজাতন্ত্র দিবসও বলা হয়ে থাকে, রিপাবলিকান ডে বলা হয়ে থাকে। সংবিধানটি ভারতের সরকার আইন বা ভারত সরকার আইন 1935-এ দেশের মৌলিক শাসক দলিল হিসেবে প্রতিস্থাপিত করেছিল এবং ভারতের অধিরাজ্য ভারতের প্রজাতন্ত্রে পরিণত হয়েছিল। প্রজাতন্ত্র মানে কি? যেটাকে আমরা কী বলি, ডেমোক্রেসি, যেখানে প্রজারাই সব কিছু নির্বাচন করবে। সাংবিধানিক স্বয়ংক্রিয়তা নিশ্চিত করার জন্য এর প্রণেতা মানে যারা এটাকে প্রণয়ন করলেন, 395 ধারায় ব্রিটিশ পার্লামেন্টের পূর্বের আইন বাতিল করেছে। ভারত 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবস হিসেবে তার সংবিধান উদযাপন করে থাকে। তাহলে এই পার্টে আমরা কী কী জানলাম? কবে এটা গ্রহণ করা হয়েছে, কোন কমিটির দ্বারা গৃহীত হয়েছে, কত সাল থেকে কার্যকরী হয়েছে, এবং এখানে একটা খসড়া কমিটি তৈরি করা হয়েছিল, যেটার প্রধান পুরোধা ব্যক্তি বা যেটার প্রেসিডেন্ট কে ছিলেন, যেটার প্রেসিডেন্ট ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। তিনি কিন্তু এটার প্রেসিডেন্ট ছিলেন। ভারতের বা সংবিধান ভারতকে একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং গণতান্ত্রিক প্রজাতন্ত্র ঘোষণা করে। এর নাগরিকদের ন্যায় বিচার, সমতা এবং স্বাধীনতার আশ্বাস দেয় এবং ভ্রাতৃত্বের জন্য প্রচেষ্টায় আশ্বাস দেয়। 1950 সালের মূল সংবিধানটি নয়াদিল্লির ওল্ড পার্লামেন্ট হাউসে নাইট্রোজেন গ্যাস ভরা সংরক্ষিত রয়েছে। এই কোয়েশ্চেনটাও আসতে দেখা যায়। চেষ্টা করেছি যাতে করে মূল কি পয়েন্টগুলো রাখার। 1950 সালে মূল সংবিধান, যেটা প্রথম, যেটা মাদার কপি, যেটা থেকে পরবর্তীকালে অনেক কপি হয়েছে, অনেক অনুবাদ হয়েছে, সেগুলো রয়েছে আজকের ক্লাসে। কিন্তু যেটা মূল কপি, মাদার কপি, ফার্স্ট কপি, যেটা মানে যেটা প্রথম অরিজিনাল, সেটা কিন্তু কোথায় রয়েছে? ওল্ড পার্লামেন্ট হাউসে নাইট্রোজেনে ভরা একটা কেসে সংরক্ষণ করে রাখা হয়েছে। আর 1928 সালে সর্বদলীয় সম্মেলন ভারতের সংবিধান প্রণয়নের জন্য লখনৌতে একটি কমিটি গঠন করে, যা নেহেরু রিপোর্ট নামে পরিচিত। এইটা খুব ইম্পর্টেন্ট, নেহেরু রিপোর্ট কত সালে প্রকাশিত হয়? ঠিক আছে, যেখানে কি বলা হচ্ছে, লখনৌতে যেই কমিটিটার রিপোর্ট প্রকাশ করা হয়, যেখানে ভারতের একটি সংবিধান প্রণয়নের উল্লেখ রয়েছে। তারপরে বলছে ভারতের সংবিধান ভারতীয় স্বাধীনতা আইন 1947 এবং ভারত সরকার আইন 1935 বাতিল করে, যখন এটি 26 জানুয়ারি 1950 সালে কার্যকর হয়। ভারত ব্রিটিশ ক্রাউনের আধিপত্য হওয়া বন্ধ করে সংবিধানের সাথে একটি সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্রে পরিণত হয়। অর্থাৎ সেই সময় থেকে
ব্রিটিশ ক্রাউন বা ব্রিটিশ মানে যে রানীর আধিপত্য সেটা থেকে বাতিল হয়ে ভারত একটি সার্বভৌম, একটা সোভারেন কান্ট্রি, একটা গণতান্ত্রিক, অর্থাৎ যেখানে জনগণই প্রধান প্রজাতন্ত্রে পরিণত হয়ে থাকে। এরপর কী রয়েছে, ভারতের সংবিধান গঠনের সময়রেখাটা একবার দেখে নিতে হবে, মানে যে রোড ম্যাপটা, কীভাবে সংবিধানটা তৈরি হলো, কত তারিখে কী হলো, একবার ভালো করে রিভিশন করে নিতে হবে। 6 ডিসেম্বর 1946 কী হয়, সংবিধান পরিষদ গঠন হয়। 9 ডিসেম্বর 1946 কী হয়, সংবিধান হলে সংবিধান হলে প্রথম সভা অনুষ্ঠিত হয়। সম্বোধনকারী প্রথম ব্যক্তি ছিলেন জে.বি. কৃপালিনী সচ্চিদানন্দ সিনহা, যিনি অস্থায়ী রাষ্ট্রপতি হন সেই সময়। একটা পৃথক রাষ্ট্রের দাবিতে মুসলিম লীগের সভা কিন্তু বয়কট করেছিল। সেই সময় মুসলিম লীগ সেই সভা, ভারতের সংবিধান তৈরি করার যে সভা, তারা কিন্তু সেখানে অংশগ্রহণ করেনি, তারা আলাদা রাষ্ট্র করতে চেয়েছিল, যেটা বর্তমানে পাকিস্তান নামে পরিচিত রয়েছে। 11 ডিসেম্বর 1946 অ্যাসেম্বলি রাজেন্দ্র প্রসাদকে সভাপতি বানান, যিনি পরবর্তীকালে স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি হয়েছেন, ডক্টর রাজেন্দ্র প্রসাদ অ্যাকচুয়ালি। এইচ.সি. মুখার্জি এর সহসভাপতি ছিলেন এবং বি.এন. রাওকে সাংবিধানিক আইনি উপদেষ্টা হিসাবে নিযুক্ত করা হয়। আচ্ছা, প্রাথমিকভাবে মোট 389 জন সদস্য ছিল, যা দেশভাগের পর 299 নেমে আসে, কারণ বাকিরা পাকিস্তান চলে যায়। 389 সদস্যের মধ্যে 292 জন সরকারের প্রদেশ থেকে, 4 জন প্রধান কমিশনার প্রদেশ থেকে এবং 93 জন রাজ্য বা অন্য রাজ্য থেকে ছিলেন। আচ্ছা, 13 ডিসেম্বর 1946, 13 ডিসেম্বর 1946 জওহরলাল নেহরু দ্বারা একটি উদ্দেশ্যমূলক রেজলিউশন পেশ করা হয়েছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো থেকে প্রশ্ন আসে। একটি উদ্দেশ্যমূলক রেজলিউশন পেশ করা হয়েছিল সংবিধানের অন্তর্নিহিত নীতিগুলি স্থাপন করে। এটি পরবর্তীতে সংবিধানের প্রস্তাবনায় পরিণত হয়। ওই যে উদ্দেশ্যমূলক রেজলিউশনগুলো, এগুলোই পরবর্তীকালে সংবিধানের প্রস্তাবনাতে পেশ হয়েছিল। 22 জানুয়ারি 1947 সর্বসম্মতভাবে উদ্দেশ্য প্রস্তাব গৃহীত হয়। কিসের উদ্দেশ্য প্রস্তাব? সংবিধান রচনার যে প্রস্তাবের উদ্দেশ্য রয়েছে, কী কী দরকার, সেগুলো গৃহীত হয়েছে। আর 22 জুলাই 1947 জাতীয় পতাকা, ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা, যতই আমরা ত্রিবর্ণ রঞ্জিত বলি, কিন্তু ভারতের যে পতাকা রয়েছে, আমাদের স্বাধীন ভারতের পতাকাতে কিন্তু মোট 4টা রং রয়েছে, ঠিক আছে, 4টা কালার রয়েছে সেখানে। তো এই জাতীয় পতাকা 15 আগস্ট 1947 কি জাতীয়তা স্বাধীনতা অর্জন, ভারত বিভক্ত হয়ে ভারতের অধিরাজ্য এবং পাকিস্তানের অধিপতি তৈরি হয়। নেক্সট কী রয়েছে, 29 অগস্ট 1947 ডক্টর বি.আর. আম্বেদকরকে চেয়ারম্যান করা হয় খসড়া কমিটির ক্ষেত্রে, এবং কমিটির 6 সদস্যের মধ্যে ছিলেন এ.এম. মুন্সি, মোহাম্মদ সাদুল্লাহ, আল্লাদি কৃষ্ণানী আইয়ার, এন গোপালস্বামী আইয়ার, দেবী প্রসাদ খৈতান আর বি.এল. মিটার, এনারা ছিলেন বাকি 6 জন সদস্য। 16 জুলাই 1948 হরেন্দ্র কুমার মুখোপাধ্যায়ের সাথে ভি.টি. কৃষ্ণমাচার্য গণপরিষদের দ্বিতীয় সহসভাপতি নির্বাচিত হয়েছেন। আচ্ছা, 26 নভেম্বর 1947 ভারতের সংবিধান সংসদ দ্বারা পাশ এবং গৃহীত হয়েছিল। অর্থাৎ ভারতের সংবিধানটা সংসদ ভবনে পাশ হয় এবং সেটা গৃহীত হয়। 24 জানুয়ারি 1950 গণপরিষদের শেষ বৈঠক সংবিধান স্বাক্ষরিত এবং গৃহীত হয়েছিল, যেখানে মূল সংবিধানে প্রথমে 395টি ধারা, 8টি তফসিল এবং 22টা পার্ট, যেটাকে আমরা পার্ট বলে থাকি, 22টা পার্ট, মূল পার্ট যার মধ্যে 18টা ছিল, তার মধ্যে কিছু সাব পার্ট ছিল, মোট 22টা ছিল, ঠিক আছে, পার্ট বা অংশ সেখানে কিন্তু ছিল। তো এটা হচ্ছে মূল সংবিধানে প্রথমে ছিল, পরবর্তীতে সংশোধন হচ্ছে, বেড়েছে, আর্টিকেল বেড়েছে, পার্ট বেড়েছে, এবং যেটাকে আমরা শিডিউল, সেটাও 8টা থেকে 12টা হয়েছে শিডিউলগুলো। 26 জানুয়ারি 1950 সংবিধান কার্যকর হয়। প্রক্রিয়াটি শেষ করতে সময় লাগে 2 বছর 11 মাস এবং 18 দিন। মোট খরচ হয়েছিল 6.4 বিলিয়ন ইন্ডিয়ান রুপি। ভারত প্রজাতন্ত্রে পরিণত হওয়ার পর জি.ভি. মাভলাঙ্কার ছিলেন লোকসভার প্রথম স্পিকার। সংসদের নিম্নকক্ষ, মানে উচ্চকক্ষের নাম রাজ্যসভা, নিম্নকক্ষ লোকসভা। তো জি.ভি. মাভলাঙ্কার কে ছিলেন? লোকসভার প্রথম স্পিকার। বর্তমান স্পিকারের নাম কি রয়েছে? শ্রী ওম বিড়লা, তাই না? নেক্সট কি রয়েছে? ভারতীয় ভাষার অনুবাদ। এই যে সংবিধানকে যে ভারতীয় বিভিন্ন ভাষায় অনুবাদ করা হয়েছে, তার মধ্যে কী কী? ভারতের সংবিধান ভারতীয় প্রজাতন্ত্রের 22টি তফসিল মানে শিডিউলস, এবং তার সাথে তফসিল ভাষা 22টি তফসিল ভাষার মধ্যে মাত্র কয়েকটিতে অনুবাদ করা হয়েছে।
ভারতীয় সংবিধানে হিন্দি অনুবাদের উল্লেখযোগ্য ভারতীয় ভাষার মধ্যে প্রথম অনুবাদ, হিন্দি ভাষায় প্রথম অনুবাদ করা হয়েছে। এই কাজটি রঘুবীর দ্বারা করা হয়েছিল। একজন বিশিষ্ট ভাষাবিদ, পণ্ডিত, রাজনীতিবিদ এবং গণপরিষদের সদস্য ছিলেন তিনি। পরবর্তীকালে ভারতের সংবিধান প্রথম ইংরেজি থেকে বাংলা ভাষায় অনুদিত হয় এবং পশ্চিমবঙ্গ সরকার এবং ভারতের কেন্দ্রীয় সরকারের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে 1983 সালে কলকাতায় বিধান সংবিধান, যেটা কী হচ্ছে রোমাকৃত কী হচ্ছে ভারতের গণবিধান বা গান বিধান যেটা রয়েছে গণবিধান হিসেবে প্রকাশিত। এর দ্বিতীয় সংস্করণ 1987 এবং তৃতীয় সংস্করণ 2022 সালে প্রকাশিত হয়েছিল। এতে সংবিধানের একক পঞ্চম সংশোধনী পর্যন্ত রয়েছে। এরপর হচ্ছে ভারতের সংবিধান প্রথম ইংরেজি থেকে মেইতেই ভাষা, যেটা সরকারিভাবে মণিপুরি ভাষা, ঠিক আছে, যেটা সরকারিভাবে মণিপুরি ভাষা হিসেবে পরিচিত, এবং 3 জানুয়ারি 2019 প্রকাশিত হয়েছিল। ভারত কি সংবিধান হিসাবে ইম্ফল, মানে যেটা মণিপুরের রাজধানী ইম্ফলে মণিপুর সরকার এবং ভারতের কেন্দ্রীয় সরকারের যৌথ প্রচেষ্টার মাধ্যমে এইটা সম্ভব হয়েছিল। এই বাংলা লিপিতে বা এটি বাংলা লিপিতে লেখা ছিল। এতে সংবিধানের 95তম সংশোধনী পর্যন্ত, মানে 95th অ্যামেন্ডমেন্ট পর্যন্ত সব রয়েছে। টোটাল কতগুলো হয়েছে? 101 অ্যামেন্ডমেন্ট হয়েছে, 101টা অ্যামেন্ডমেন্ট হয়েছে। অনুবাদটি বা অনুবাদ প্রকল্পটি 2016 সালে মণিপুর সরকার মুদ্রণ এবং স্টেশনারি অধিদপ্তর দ্বারা শুরু হয়েছিল। তো কারা কারা অনুবাদ করলো সেটা আমরা জানলাম। আরও কিছু পার্ট রয়েছে, আরও কিছু কিছু ভাষায় অনুবাদিত হয়েছে, যার মধ্যে 19 নভেম্বর 2023 মণিপুরের তৎকালীন মুখ্যমন্ত্রী নাংথম্বান বীরেন সিং ঘোষণা করেছিলেন যে এটি ডিজিটাল সংস্করণে মিটেই মাইফ বা মেইতি স্ক্রিপ্ট এর জন্য মেইটেই প্রতিলিপি করা হবে, যেটা মণিপুরের ল্যাঙ্গুয়েজ, মণিপুরের যেটা ভাষা। ভারতের সংবিধান প্রথম ইংরেজি থেকে ওড়িয়া ভাষাতে অনুদিত হয় 1 এপ্রিল 1981, যেটা ছিল ভারতের সংবিধান নাম। আচ্ছা, ভারতের সংবিধান প্রথম ইংরেজি থেকে সংস্কৃতে অনুদিত হয়েছিল, যেটা নাম ছিল ভারতস্য সংবিধানম, যেটা তারিখ ছিল 1 এপ্রিল 1985। এই ডেটসগুলো মনে রাখবে, ঠিক আছে। আর সেই সংবিধানের সংস্করণটার নামটা কী ছিল সেটা মনে রাখবে, তাহলেই হবে। তামিল ভাষায় ভারতের সংবিধানের 4র্থ সংস্করণ 2021 সালে প্রকাশিত হয়, যেটা কিনা ইন্তিয়া আরাক্কিয়ালাম্পু নামে পরিচিত, যেটা চেন্নাইয়ের তামিল সরকার এবং নাড়ু ইউনিয়ন সরকারের যৌথ প্রচেষ্টার মাধ্যমে তৈরি হয়েছে। আচ্ছা, 1950 সালের 24 জানুয়ারি বিধানসভার চূড়ান্ত অধিবেশন আহ্বান করা হয়ে থাকে, মানে 26 জানুয়ারি ঠিক দুদিন আগে। প্রত্যেক সদস্য সংবিধানের 2টি কপি স্বাক্ষর করেন, একটি হিন্দিতে অন্যটি ইংরেজিতে, ঠিক আছে। তো এই বিষয়গুলো কী ছিল? এই বিষয়গুলো ছিল হচ্ছে সংবিধান। আজকে বেসিক যেহেতু প্রথম ক্লাসটা করাচ্ছি, ইন্ডিয়ান পলিটিটা আমরা কমপ্লিট করব, তারপর আমরা আস্তে আস্তে কিছু টপিকগুলো ধরবো। ফ্রিডম স্ট্রাগল আছে, পলিটিক্যাল ম্যাপস যার মধ্যে ইন্ডিয়ান জিওগ্রাফি অফ ওয়েস্ট বেঙ্গল আছে, ইকোনমি আছে, 5 ইয়ার্স প্ল্যান্স আছে। প্রত্যেকটা বিষয় যেগুলো আলোচনা করেছিলাম আগের ক্লাসে সেগুলো করবো, এবং এই ক্লাসটা রোজ রাত্রি 9টা থেকে পাবে। আরেকটা বিষয় বলে রাখি, এই যে ক্লাসের পিডিএফ, এই ক্লাসের পিডিএফ সম্পূর্ণ বিনামূল্যে তোমাদেরকে দেওয়া হবে। আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে, টেলিগ্রামের লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দিয়েছি। অর্থাৎ যারা এই পরীক্ষাগুলোর জন্য আলাদা করে প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য আলাদা করে একটা টেলিগ্রাম গ্রুপ করা হয়েছে। প্রত্যেকদিন ক্লাসের শেষে সেই পিডিএফগুলো তোমরা সেখানে পেয়ে যাবে। আচ্ছা, এই ক্লাসটা আমরা একবার করে নিলাম আজকে যেহেতু। তো এই ক্লাসের উপর থেকে কিছু প্রশ্ন তোমাদের জন্য রেখেছি, তোমরা একে করে অ্যান্সার করার চেষ্টা করবে। প্রথম প্রশ্ন কী রয়েছে? ভারতের সংবিধান কবে গৃহীত হয়? এই কোয়েশ্চেনটা খুব ইজি মনে হলেও এই কোয়েশ্চেনটা বারবার আসে, কবে গৃহীত হয় আর কবে কার্যকর হয়। এই কোয়েশ্চেন দুটো কিন্তু বারবার আসে। বলো অ্যান্সার বলো। 26 নভেম্বর 1949, 26 জানুয়ারি 1950, 26 জানুয়ারি 1935, 26 নভেম্বর 1931। তো ভারতের সংবিধান কবে গৃহীত হয়েছে? কারেক্ট অ্যান্সার কী হবে? কারেক্ট অ্যান্সার হবে 26 নভেম্বর 1949। যদি বলতো কবে কার্যকর হয়েছে, তাহলে সেটা কবে? সেটা 26 জানুয়ারি। সালটা কত? 1950। নেক্সট কোয়েশ্চেন আসি। নেহেরু রিপোর্ট, যেটা আমরা জানলাম, যেখানে কি বলা হচ্ছে নেহেরু রিপোর্টে, যেখানে বলা হচ্ছে যে সংবিধানের যে প্রয়োজনীয়তা সেটা কোথায়, সেটা প্রয়োজন যে কোথায় পেশ করা হয়েছিল? লখনৌতে। কোথায় পেশ করা হয়েছিল? লখনৌতে, তাই কি না? আচ্ছা, সঠিক উত্তরটা নিয়ে নেব। সঠিক উত্তর অপশন নাম্বার সি, 1928। নেহেরু রিপোর্ট কবে পেশ হয়? 1928। কোথায় পেশ হয়েছিল? লখনৌতে।
যেটা ফেডারাল সরকার গঠনের আবেদন করা হয়েছিল। কাদের কাছে আবেদন করা হয়েছিল? ব্রিটিশদের কাছে আবেদন করা হয়েছিল। নেক্সট, ভারতের সংবিধান পরিষদ কত খ্রিস্টাব্দে গঠিত হয়েছে? 1946, 1947, 1948 নাকি 1949? সংবিধান পরিষদ সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশন নাম্বারে 1946, 1946 তারিখ 6 ডিসেম্বর। আজকের নোটেই আছে সমস্ত এগুলো, তাই না? আচ্ছা, এই যে সংবিধান পরিষদ গঠন করা হয়েছিল, এখানকার চেয়ারম্যান কে ছিলেন সেটা কিন্তু হোম টাস্ক থাকলো, ক্লাসের থেকে তোমরা দেখবে, দেখে নিয়ে অ্যান্সারটা করবে। হোম টাস্ক থাকলো চেয়ারম্যানের নাম কী ছিল। আচ্ছা, ভারতের সংবিধানের অন্তর্নিহিত নীতিগুলি স্থাপন করার লক্ষ্যে উদ্দেশ্যমূলক রেজলিউশন কে পেশ করেছেন? উদ্দেশ্যমূলক রেজলিউশন যেগুলো পরবর্তীকালে প্রস্তাবনাতে ঢুকে যায়, উদ্দেশ্যমূলক রেজলিউশন কে পেশ করেছেন? ডক্টর বি আর আম্বেদকর, পণ্ডিত জওহরলাল নেহেরু নাকি ডক্টর রাজেন্দ্র প্রসাদ? কারেক্ট অ্যান্সার কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, পণ্ডিত জওহরলাল নেহেরু। কত খ্রিস্টাব্দে করেছেন? 1946-এ। তারিখটা কী ছিল? 13th অফ ডিসেম্বর। ঠিক আছে, এরপরে চলে আসি পরের নাম্বার 5। কত খ্রিস্টাব্দে ত্রিবর্ণ রঞ্জিত ভারতীয় পতাকা গৃহীত হয়? ত্রিবর্ণ রঞ্জিত গেরুয়া, সাদা, সবুজ আমরা জানি। অ্যাকচুয়ালি কতগুলো কালার রয়েছে? 4টে। আচ্ছা, কেউ বলতে পারবে চতুর্থ কালারটা কি? চতুর্থ রঙটা কি? তোমরা কাইন্ডলি কমেন্ট করে নিচে জানাবে। কত তারিখে ত্রিবর্ণ রঞ্জিত ভারতীয় পতাকা গৃহীত হয়েছে? 22শে জুলাই 1947, 22শে জানুয়ারি 1947, 22শে আগস্ট 1947 নাকি 22শে ফেব্রুয়ারি 1947? সঠিক উত্তর কী হবে? কত খ্রিস্টাব্দে ত্রিবর্ণ রঞ্জিত ভারতীয় পতাকা গৃহীত হয়? 22শে জুলাই 1947, অপশন নাম্বার এ। 22nd of July 1947। পরের নাম্বারে আসি, নাম্বার 6। লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন? বর্তমান স্পিকার তো আমরা জানি মিস্টার ওম বিড়লা, তাই না? বর্তমান স্পিকার নাম কি? ওম বিড়লা, যিনি হচ্ছে ভারতের 17তম স্পিকার। আচ্ছা, লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন? পুরুষোত্তম টন্ডন, হুকুম সিং, রাজেন্দ্র প্রসাদ নাকি ভি মাভলঙ্কর? সঠিক উত্তর অপশন নাম্বার ডি, জি ভি মাভলঙ্কর। অপশন নাম্বার ডি, জি ভি মাভলঙ্কর। আচ্ছা, স্পিকারের যে অপসারণ বা ইমপিচমেন্ট আমরা বলে থাকি, স্পিকারের ইমপিচমেন্ট বা মানে স্পিকারের অপসারণের যে অভিধান রয়েছে ভারতের সংবিধানে কত নম্বর আর্টিকেলে? তো আর্টিকেল নাম্বার 94 অনুযায়ী ভারতের যে লোকসভার স্পিকার তাকে কিন্তু ইমপিচ করা যাবে, তাকে অপসারণ করা যাবে, তার কিছু প্রসিজার রয়েছে অবশ্যই। নেক্সট কোয়েশ্চেন, ভারতীয় সংবিধানের প্রথম হিন্দি ভাষায় অনুবাদ কে করেছেন? হিন্দি ভাষায় অনুবাদ কে করেছেন? রঘুবীর, মদন মোহন তর্কালঙ্কার, হরিবংশ রায় বচ্চন, ভিপি মেনন? কারেক্ট আনসার কী হবে? ভারতীয় সংবিধানের প্রথম হিন্দি ভাষায় অনুবাদ কে করেছেন? কারেক্ট আনসার হবে অপশন নাম্বারে রঘুবীর। কোয়েশ্চেন নাম্বার 8, যেটা তোমাদের জন্য হোম টাস্ক রয়েছে, এটা অ্যান্সার তোমরা কমেন্টের সেকশনে জানাবে। ভারতীয় সংবিধান কত তারিখে কার্যকর করা হয়েছিল? 26 নভেম্বর, 26 ডিসেম্বর, 26 জানুয়ারি নাকি 26 ফেব্রুয়ারি? হোম টাস্কটা তোমরা জানাবে। ক্লাসটা কেমন লাগছে সেটা অবশ্যই জানিও। এই ক্লাসটা রোজ তোমরা 9 PM কিন্তু পেয়ে যাবে। এই ক্লাসটা কন্টিনিউ চলবে, টপিক ওয়াইজ চলবে, কন্টেন্ট ওয়াইজ চলবে। প্রত্যেকদিন ক্লাস শেষে আমরা কোয়েশ্চেন আনসারও আলোচনা করে নেব। পিডিএফটা তোমরা আমাদের টেলিগ্রাম থেকে কালেক্ট করে নিও। পিডিএফের লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দিয়েছি, টেলিগ্রামে জয়েন করবে, সেখান থেকে নিয়ে নিও। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টিল দেন স্টে কানেক্টেড উইথ আস। থ্যাংক ইউ ভেরি মাচ।